নিজের চাচাতো বোনের পেটে জ্বলন্ত সিগারেট ধরে আছে ঈশান। তার অপরাধ, বিয়েবাড়িতে সবার সাথে নাচার সময় পেটের ওপর থেকে শাড়ি সরে গিয়েছিল। আইজা ব্যথা পেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। কিছু বলার মতো পরিস্থিতি নেই এখন, কারণ চারিদিকে বিয়ে বাড়ির লোকজন, সাথে চিল্লাপাল্লা হইচই তো রয়েছেই। সবার চোখের আড়ালে ছোট্ট একটা রুমে ঈশান এইরকম করেছে আইজার সাথে। আইজার পেটের এক সাইডে জ্বলন্ত সিগারেট ধরে রয়েছে। এখন আইজার চিৎকার বা অন্য কোনো শব্দ বের করলে কেলেঙ্কারি বেঁধে যাবে। আইজার ফর্সা গাল বেয়ে টুকটুক করে জল গড়িয়ে পড়ছে। আইজা ব্যথা সহ্য করতে না পেরে সাথে সাথে বলে উঠল, সান ভাইয়া, তুমি এই সামান্য বিষয় নিয়ে আমার সাথে কি করছো? ছেড়ে দাও, আমার ব্যথা লাগছে। ঈশান দাঁতে দাঁত চেপে বলল, লাগুক, আরও ব্যথা লাগুক। তোর যে এত নাচার শখ, আজ সেই শখ আমি মিটিয়ে দেবো। উফ, সিগারেটটা সরাও। এই বলে আইজার সিগারেটটা জোরপূর্বক হাতছাড়া দিয়ে ফেলে দিল। ঈশান রেগে গিয়ে আইজার চুলের মুঠি ধরে নিজের কাছে এনে বলল, তুই এটাকে সামান্য বিষয় বলে চালিয়ে দিল। আমি তো তা সামান্য বিষয় মনে করব না। কে বলেছিল তোকে নাচতে? আর এই শাড়ি যদি নাই সামলাতে পারি তাহলে পরলি কেন? তোকে কেউ বাধ্য করেছিল পরতে? এই কথা বলেছিস কেন? তোকে কে বলেছিল শাড়ি পরতে? কণ্ঠে বল। আইজা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সবাই শাড়ি পরলো তাই আমিও পরেছি। ঈশান দাঁত কিরমির করতে করতে বলল, শাড়ি পরেছিলিস, কিন্তু শাড়ি সরে গিয়েছিল, সেটা টের পাসনি? এই তোর পেট দেখা যাচ্ছিল, তুই একটুও জন্য টের পাসনি? কত ছেলে ছিল জানিস ওখানে? ভাইয়া, তুমি এমন করছো কেন আমার সাথে? তখন মাত্রই শাড়িটা হালকা সরে গিয়েছিল, আর এত নাচানাচির মধ্যে কেউ হয়তো সেটা খেয়াল করেনি বা দেখেও নি। ঈশান তীর্যকভাবে বলে উঠল, তাহলে আমার খেয়ালে আসলো কবে? কি করে বল? কেউ না দেখলে আমি দেখলাম কেন? উত্তর দে। আইজা চুপ করে রইল। ঈশান বলে উঠল, চুপ মেরে রইলি কেন? আর অন্য পুরুষের সামনে নাচতে খুব ভালো লাগে তোর, তাই না? কথাটা কানে শ্রবণ করতেই আইজার নাক কান মুছে ফেলল। ঈশানের থেকে মুখ অন্য দিকে ঘুরিয়ে বলল, ভাইয়া, আমি ওইখানে একা ছিলাম না, বাড়ির সবাই তো ছিল। ঈশান আইজার চুল ধরে নিজের মুখের সামনে এনে বলল, শোন, আমার সবাইকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কে কি করলো না করলো সেটা আমাকে বলতে আসবি না। এই বলে সঙ্গে সঙ্গে ঈশান আইজার চুল ছেড়ে দিয়ে বলল, এক্ষুনি নিজের রুমে গিয়ে চেঞ্জ করে আয়, 3 পিস পরে আসবি। আর আমার কথা নড়চড় করলে তুই ভালো করেই জানিস কি করতে পারি আমি। আর শোন, যদি কেউ জিজ্ঞাসা করে তুই ড্রেস চেঞ্জ করেছিস কেন, তখন বলবি আমি শাড়ি পরে থাকতে পারছিলাম না, অস্বস্তি করছিল তাই। আইজা মাথা নত করে দাঁড়িয়ে রইল। ঈশান কাট কাট গলায় বলে, কথাগুলো কানে যায়নি এখনো? যাচ্ছিস না কেন? যা। আইজা চোখের পানি মুছে নিজেকে ঠিক করে রুমের দরজা খুলে চলে গেল। এদিকে ঈশান আরেকটা সিগারেট ধরিয়ে বড় বড় শ্বাস ফেলছে। রাগে গা রিরি করে উঠছে। সিগারেটটা কয়েকটা টানি শেষ করে পাশের সোফায় বসলো। রুমের দরজা খুলে ধীর পায়ে ভিতরে আসলেন রওশন চৌধুরী। তিনি ঈশানের বাবা। তিনি ঈশানের সামনে এসে গম্ভীর কণ্ঠে বললেন, শান, তুমি এখানে বসে বসে কি করছো? ঈশান বলল, আমার একটা কল এসেছিল, আর চারিদিকে এত হইচই, এখানে কথা বলতে পারলাম না, বিধায় এখানে এসেছি। রওশন চৌধুরী বলল, ও, তাহলে কথা বলা শেষ হয়ে গেছে, এবার চলো। ঈশান উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, কথা বলা শেষ, চলো আমিও যাইছি। আইজার রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় বসে কাঁদছে। শাড়ি এখনো খোলেনি। আইজার একদিকে ঈশানের উপর প্রচণ্ড রাগ উঠছে, আবার আরেক দিকে মনের ভিতরে অভিমান জেগে উঠেছে। আইজা কাঁপা কাঁপা হাতে শাড়ি কিছুটা সরিয়ে পেটের সাইডে ক্ষতটাকে দেখল। কেমন ফোসকা পড়ে গিয়েছে, সাথে লালও হয়ে গেছে। অনেক জ্বালাপোড়া করছে। যেহেতু এটা জ্বলন্ত সিগারেট ছিল, আইজা কাঁদতে কাঁদতে বলে উঠল, তুমি কেন আমার সাথে এমন করো? সবসময় আমার ভুলটাই দেখে যাও। আমি কি ইচ্ছা করে শাড়ি সরিয়েছিলাম? আমার তো কোনো দোষ ছিল না। গায়ে হলুদ শাড়ি তো সবাই পরেছিল, তাদের সাথে আমিও পরেছিলাম, কিন্তু কি হলো যার জন্য তুমি আমার এমন করে আঘাত করে দিলে? আইজা শাড়িটা খুলে জর্জেটের নীল রঙের 3 পিস পরে নেমে এলো। মেকআপ ধুয়ে নিয়ে হালকা করে মেকআপ করে রুম থেকে বের হলো। আজ তার বোন ফাইজার গায়ে হলুদ ছিল। এখন আইজা ফাইজার কাছে গিয়ে বসলো। অনেকক্ষণ যাবৎ যায়নি,
ফাইজার সামনে। ফাইজা গায়ে হলুদে স্টেজের সব কাজিনদের সাথে বসে আছে। একটু আগেই ফাইজার হবু শ্বশুরবাড়ির লোকেরা সব চলে গেল। ফাইজা আইজাকে ডাকলো। আইজা এগিয়ে এলো। ফাইজা বলল, কিরে তুই কোথায় উধাও হয়ে গেছিলি? আইজা মুখে হাসি এনে বলল, আপু বাড়ির ভেতরে গিয়েছিলাম। ফাইজা আইজার দিকে ভালোভাবে তাকাতেই বলল, তোর শাড়ি কই? খুলে ফেলেছিস কেন? আইজা বলল, আপু শাড়ি পরে অস্বস্তি হচ্ছিল তাই খুলে ফেলেছি। আয় এদিকে আয়, আমরা কতগুলো ছবি তুলি। আর এই নীলায় কটা ছবি তুলে দিত আমাদের। আইজা এগিয়ে গেল। ফাইজার কাছে বসতেই ফাইজা আইজার কোমরে হাত রাখলো। ফাইজা উফ শব্দ উচ্চারণ করে তড়িৎ বেগে উঠে দাঁড়ালো। ঈশান যেখানে জ্বলন্ত সিগারেট ধরেছিল ফাইজা সেখানেই হাত রেখেছে। ফাইজা বলে উঠল, কিরে কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? কোথাও ব্যথা ট্যাথা লাগলো নাকি? ফাইজা মুখে হাসি আনার চেষ্টা করে উঠল, না না আপু ব্যথা পাইনি, মনে হলো একটা পোকা দেখলাম। ও কোথায় চলে গিয়েছে হয়তো, আর কিছু হবে না। রাতে সবাই একখানে ঘুমিয়ে পড়েছে আর আইজা মন খারাপ করে ছাদে দাঁড়িয়েছে। সেই থেকে আর কিছু ভালো লাগছে না, ঘুমও আসছে না। সেই ঘটনার পর ঈশান আর তার সামনে আসেনি, এই জন্য আইজা একটু স্বস্তি রয়েছে। আইজা মনে মনে বলল, না আসলো, আসার দরকার নেই। সে সামনে আসলেই কোনো না কোনো খোঁজ নিয়ে আমাকে খারাপ ব্যবহার করবে, সবসময় অধিকার খাটাবে। ঠ্যাং এক পুরুষালী গম্ভীর কণ্ঠে আওয়াজ ভেসে আসলো আইজার কানে, তুই এত রাতে এখানে কি করছিস? আইজা ভাবনার আদল থেকে বেরিয়ে পেছন ফিরে তাকালো। ঈশানকে দেখেই যেন গা পিত্তি রেগে জ্বলে উঠল। ঈশান এগিয়ে এসে বলল, প্রশ্ন করলাম শুনতে পাসনি? আইজা ঈশানের থেকে ঘুরে দাঁড়িয়ে বলল, না শুনতে পাইনি। ঈশান এগিয়ে এলো, আইজার একদম কাছে এসে দাঁড়ালো। আইজা এক কদম সামনে এগিয়ে অভিমানী স্বরে বলে উঠল, কেন এসেছো এখানে? ঈশান বলে উঠল, প্রশ্নটা আমি তোকে প্রথম করেছি, সেটার উত্তর দে আগে। আমার ইচ্ছা হয়েছে তাই এখানে এসেছি। ঈশান বলল, আমারও ইচ্ছা হয়েছে তাই এসেছি। কেন আসলে এখান থেকে? এখানে একটু মেয়ে দাঁড়িয়ে আছে, সেটা দেখতে পাওনি? একটা মেয়ে দেখেই তো এগিয়ে এলাম। আইজা রাগী কণ্ঠে বলল, কেন এলে? আমি কি আসতে বলেছিলাম তোমাকে? আইজা রাগী কণ্ঠে বলল, কেন এলে? আমি কি আসতে বলেছিলাম? আর আমার কাছে আসার তো কোনো কারণ দেখছি না, কারণ আমি তো খারাপ। আমার মতো খারাপ মেয়ের আশেপাশে আসাও তো তোমার পাপ। এমন কথা শুনতেই ঈশানের মেজাজ চমকে উঠল। সঙ্গে সঙ্গে আইসার হাত ধরে সামনে ঘুরিয়ে ঠাস করে এক থাপ্পড় মারল। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই প্রথম পর্বটি ভালো লাগলে অবশ্যই রেসপন্স করবেন। ধন্যবাদ।